গবেষণের ওই জালিম সরকার আমাদের উপর দিয়ে বুলডোজার কেন চালাইলো? তাপস যার সাথে আপোষ চলে না। ওই জায়গা থেকে গাড়ি লাগাইছে, এই কোনাতে গাড়ি লাগাইছে, আমাকে দুইজন লোক মাইরেই লাইছে। আপনি চিন্তা করতে পারেন যে আধুনিক বাংলাদেশে এরকম বাসায় মানুষ বসবাস করে। এই তাপসে যে অত্যাচার করে গেছে, আর একটু খবর হলো না, এই তাপসের আল্লাহ বিচার করবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালটা 1989। সারা ঢাকা শহর কিংবা বাংলাদেশের বিভিন্ন স্থানে যারা অতি দরিদ্র বস্তিবাসী, যাদের থাকার মতো কোনো জায়গা নেই, তাদেরকে তৎকালীন সরকার একত্রিত করে 230টি পরিবারকে ঠিক এখানে আশ্রয় দিয়েছিল এবং 230টি পরিবারের প্রত্যেককে একটি করে বাসা নাম্বার দিয়েছিল এবং সিটি কর্পোরেশনের আন্ডারে প্রত্যেককে একটি শর্ট দলিলও দিয়েছিল যারা এখানে থাকতো। কিন্তু আমরা দেখেছি যে কিছুদিন আগের সেই শেখ হাসিনা সরকারের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তাপস এই পুরো বস্তিবাসী কিংবা এই যে এলাকাবাসী কিংবা সিটি পল্লীতে যারা ছিল তাদের বাড়িঘর একেবারে বুলডোজার দিয়ে ঠিক এভাবে গুড়িয়ে দিয়েছে। এখন সেই বাড়িঘরের এখন আর অস্তিত্ব নেই। মেয়র তাপস এই বাড়িঘর যে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে তার উদ্দেশ্য হচ্ছে সে বাংলাদেশকে আরও স্মার্ট বানাতে চায়। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে সে বাংলাদেশকে কিভাবে স্মার্ট বানাতে চায়। এই সেই প্রজেক্ট যেখানে হবে অত্যাধুনিক পার্কিং, যার নাম দিয়েছিল স্মার্ট পার্কিং। দর্শক মণ্ডলী, আমরা টেলিভিশনের মিডিয়াতে এইটুক খবরই দেখাতাম, কিন্তু যেটুকু দেখাতাম না আজকে আপনাদেরকে সেটুকু দেখাবো। এই স্মার্ট পার্কিং করতে গিয়ে এখানকার যে বস্তিবাসী মানুষগুলো ছিল, যাদেরকে সেই 89 সালে এরশাদ সরকার থাকার ব্যবস্থা করে দিয়েছিল, তাদের অবস্থায়ন কি। ক্যামেরার পেছনের গল্প যদি একটু এদিকে ঘুরি তাহলে দেখবেন যে এখানে একজন মহিলা বসে আছে। জি দর্শক মণ্ডলী, এ হচ্ছে একটা বাসা। আপনি চিন্তা করতে পারেন যে আধুনিক বাংলাদেশে 2024 সালে এসে এরকম বাসায় মানুষ বসবাস করে। আমার মনে হয় না যে এই বাসাটা আমাদের ধনীদের যে সেই হাঁস মুরগির খামার কিংবা ঢাকা শহরে এখন যে সকল মেয়েরা কুকুর পালে, তারাও এত খারাপ জায়গায় অন্তত কুকুর বিড়ালও রাখে না। সেখানে একজন মানুষ বসে আছে। এটা কি আপনার বাসা? জি স্যার, আমার ছেলে মারা গেছে, মা মারা গেছে, আমার কেউ নাই। আমি ভিক্ষা করে গাই, এসে ঢুকাই টাকা গাই। আব্বা, আমার আর কেউ নাই। আমি দেন এই যে রান্না গেছি, আমি খাই নেই, কে সারাদিন না খাওয়া। সকালে খাইছি কিছু 10 টাকার কিনা বাবা, এছাড়া কিছু খাই নেই পর্যন্ত। আর আমি যেটাকে দিচ্ছি বাবা, দেন দেখছেন এই যে বেঁচেছে। দর্শক মণ্ডলী, এটাকে আমি কিভাবে বাড়ি বলবো জানি না। দেখেন যে কিছু টুকরা কাপড় দিয়ে, রাস্তার টোকানো ব্যানার দিয়ে তারপর এখানে একটা বাড়ি বানানো হয়েছে। আর যে মহিলা কান্নাকাটি করছে, ওনার কিন্তু স্বামী সন্তান সবাই শেষ হয়ে গেছে শুধুমাত্র এখানের জমি রক্ষা করতে গিয়ে। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে তার বাড়ি। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে এই খবরগুলো কখনো আমরা মিডিয়াতে প্রচার পর্যন্ত করতে পারিনি। তাপস কখনো আপোষ করে না। দর্শক মণ্ডলী, চলুন এখানকার অন্য যারা আছে তাদের মুখ থেকে আরও বিস্তারিত শুনি। এই এলাকায় 230টা পরিবার, তারা কেউ ইট ভেঙে খায়, কেউ ভিক্ষা করে, কেউ রাস্তায় টোকায় মোকায় খায়। তাদেরকে এরশাদ সরকার এই ভূমিহীন হিসাবে এই বাস্তুহারা লিখে দিয়ে গেছে। লিখিত কাগজ আছে, অর্ডার আছে, দলিল আছে, সব কিছু আছে। এটা গায়ের ধরে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তাপস সব গায়ের ধরে পুলিশ না তাদেরকে অত্যাচার করে ঘর বাড়ি সব ভেঙে দিয়ে গেছে, বুঝছেন। এবং তারা গরিব মানুষ, অসহায়, রাস্তাঘাটে ভিক্ষা করে খায়। তারা এখন কোথায় যাবে? বুলডোজার লাগাই রয়েছে, আমরা সবাই হাউকাউ কথাছি, মিছিল মিটিং কথা, চিকুর বাকুর কথাছি, মানে নাই কে। সে ওই জায়গা থেকে গাড়ি লাগাইছে, এই কোনাতে গাড়ি লাগাইছে, আমাকে দুইজন লোক মাইরেই লাইছে। মানে এমনভাবে টান দিছে, টান দেওয়ার বাচ্চার মানে উপর উত্তর নাকি নগদ মরে গেছে গা। আরও 8 জন 10 জন আহত রয়েছে মেডিকেলের ভিতরে। এই যে মানে 1 বছর হয়ে গেছে মারা গেছে, যেটি আহত হয়েছিল। আমরা দীর্ঘদিন ধরে গণবেশন মিছিল করতেছি, আমাদেরকে কোনোভাবেই সহযোগিতা করতেছে না। তারা এই ভাঙ্গিয়া চিরা কতজনের মাল সাবানা টাকা পয়সা যা ছিল এই জায়গায় ভাঙ্গিয়া চিরা লুটপাট। ভাঙার আগে কি বলছিল যে আপনাদেরকে পুনর্বাসন দেওয়া হবে, কইছিল পুনর্বাসন দিবে, 3 মাসের ভিতরে তোমাদের পুনর্বাসন দেওয়া হবে। আমরা কইছি না, প্রত্যেকটা এলাকায় তো ভাঙ্গে, হেরা তো দেয় না, আমগরে দিব না। আমরা এই জায়গায় যা যাক আমাকে এই জায়গায় যাবো, আমরা দিব না। তারপরে এই গাড়ি গুড়ি লাগাইয়া পুলিশ আনাইয়া এই যে লুটপাটের মতন দক্ষিণ সিটি কর্পোরেশনের ওই জালিম সরকার মেগা প্রকল্প গাড়ির পোল করার জন্য আমাদের উপর দিয়ে বুলডোজার কেন চালাইলো? আমরা দেশবাসীর কাছে বিচার চাই। আমি দীর্ঘদিন এই বিচারের জন্য বিভিন্ন মিডিয়ার কাছে গেছি। পরবর্তী সরকার ডাক্তার ইউনূসের কাছে আমরা ন্যায় বিচার চাই, হাসনাত আব্দুল্লাহর কাছে আমরা বিচার চাই। আমরা তো এই দেশের নাগরিক।
কেন আমাদের উচ্ছেদ করা হলো, কেন আমাদের এত নিঃস্ব করা হলো? আমার ঘর বাড়িটা দেখেন, আমার স্বামীর ক্যান্সার, ওই যে খোলা মাঠে বৃষ্টির ভিতরে ভিজে, তো কই যাবো আমরা কোন? আমাকে একটু যদি আপনারা দয়া করেন তাহলে আপনাকে পায়ের তলে ঠাইলুম। এই যে তাপস স্যার, এই তাপসে কি করলো, আমাদের ভেঙে দিয়ে দিল। আর এই যে বাচ্চা গো স্কুলে ওখানে পড়াইতে পারি না, 3-4টা বাচ্চা ওখানে মনে করে একটা কলেজে পড়াইতে পারি না, এরকম স্কুলতে বঞ্চিত করে দিল। এই তাপসে যে অত্যাচার করে গেছে, আর একটু খবর হলো না, এই তাপসের আল্লাহ বিচার করবো। ওখানে তো দূরে রয়েছে, ওখানে কই গেলি, ওখানে তো ঠিকই আগে তো কোনো মুনছে, আমরা হাতে পায়ে ধরা জানি এরকম আসল দিয়ে কইছি যে আল্লাহ তোর বিচার করিস, তুই এই পৃথিবীতে আর থাকতে পারবি না, তুই ঠিকই লন্ডন যাবি, কাঁদতে কাঁদতে কইছি। তারপর আল্লাহ বুঝছে, সবার তো মনে করেন গরিব মানুষের পেটে লাত্তি দিয়া গেছে, আর ওর মানুষের জায়গায় ভাগ্যে গেছে, আর ওর বিচার আল্লাহ করবো। মেয়র তাপস বলেছিল যে আগামী 3 মাসের মধ্যে প্রত্যেকের আলাদা আলাদা ঘরের ব্যবস্থা করা হবে, পুনর্বাসন করা হবে, কিন্তু পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি কিছুই করেনি। দর্শক মণ্ডলী দেখুন, এ হচ্ছে মানুষের ঘর। আমি মানে খুবই দুঃখ লাগছে আমার যে আজকে আমাকে এগুলো বলতে হচ্ছে, যে একটা পশু পাখি মানুষ যে গরু পালে না, ছাগল পালে না, তারাও মনে হয় যে এত নিকৃষ্টতম জায়গায় থাকে না কিংবা থাকতে পারে না। মানে মানুষ হিসাবে নিজেকে ঘৃণা হচ্ছে যে এটাকে কি বলে, মানে কোন সভ্যতা কিংবা কোন অসভ্য দেশে আমরা এখানে বেঁচে আছি, কিভাবে বেঁচে আছি আমরা। তারপরও সে কথাগুলো বোধহয় বলতেও পারছি না। আমরা যদি এখানকার মানুষের জীবনযাপন একটু দেখানোর চেষ্টা করি। আপনারা কেমন আছেন? আমরা অনেক কষ্টে আছি, আমরা কত মা ডাকছি, কত বাবা ডাকছি, মেয়র সবের পাও ধরছি, হাতে ধরছি, এইভাবে কাঁদছি, তবু আমরা জায়গা দেয় নাই। আমরা তো বাংলাদেশেরই নাগরিক, আমরা এর সাথে ভোট দিছি, আমরা তো এই দেশেরই নাগরিক, আমরা কি লেগে আমরা পাবো না, আমরা এমনি পাবো। শান্ত হন, আমরা বলবো। দর্শক মণ্ডলী উনি বলতে চাচ্ছিলেন যে সেই শেখ হাসিনাকে মা ডেকেছিল আর মেয়র তাপসকে বাবা ডেকে পা ধরেছিল, তারপরও ওনাদের টনক নড়েনি। কিছু কিছু মানুষের কলিজা থাকে, হ্যাঁ, যাদের কোনো কিছুতেই গলে না, আর পাথর বললে তো ভুল হবে। আমরা সেই পল্লী কবি জসীমউদ্দিনের আসমানি কবিতা পড়েছিলাম যে আসমানদের দেখতে যদি তোমরা সবে চাও। আমরা সেখানে শুনেছিলাম যে আসমানিরা গাছের পাতা দিয়ে কিংবা ভেন্না পাতার ছানি দিয়ে ঘর বানায়, কিন্তু আমরা এখানে এসে দেখলাম দর্শক মণ্ডলী যে আসমানি দেখতে সেই রসুলপুরে যাওয়ার দরকার নেই। আসমানিদের দেখতে হলে এই ঢাকার সায়দাবাদে আসলেই যথেষ্ট। যে দেখেন যে আসমানিদের যে কবিতা আমরা পড়ছি সেটারও তো একটা মানে সুন্দর ব্যাখ্যা ছিল। এটা কেমন বাসা, এটা কেমন বাসা, এটার মধ্যে একটা মানুষ, মানে এটার মধ্যে ওটা কি মশারি টানানো? হ্যাঁ, এটার মধ্যে থাকেন। দেখেন যে এর মধ্যে মানুষ কেমনে থাকে, এর মধ্যে একটা মশারি আছে। যে মানে পৃথিবীর সব অসভ্যতাকে কিংবা বর্বরতাকে হার মানিয়েছে। হ্যাঁ, এটা জি কিছু বলবেন? হ্যাঁ অবশ্যই বলবো। সিটি পল্লীবাসী রিক্সা চলে আইছে, বুঝছেন, আমাদের এই এরিয়া ভেঙে দিয়েছে আপসে। জাস্ট 1 বছর পার হয়ে গেছে গা, আমরা ঘর ভাড়া দিতে পারি না। অনেক বলছিল যে 3 মাসের মধ্যে পুনর্বাসন হবে, কিন্তু হয় নাই। আমার ফ্যামিলি 14 জন, 14 হয়েছে গা, ক্যাম্পে মেরিট হয়েছে সব। তাই ফ্যামিলি আইছিলাম এতটুক 10 বছর, এখন 40-এর উপরে চলে, বুঝছেন। দিন আনি দিন খাই, ঘর ভাড়া দিতে পারি না, অনেক কষ্টে আছে। আমরা মা বোন সবাই মিলে অনেক কষ্টের ভিতরে আছি। যদি আপনারা হেল্প করেন আমরা আশা করি সিটি পল্লী পাবো আবার ফিরা। ইনশাল্লাহ আপনারা পাবেন, সিটি পল্লী আপনাদেরই থাকবে ইনশাল্লাহ। এখন একজন লোককে দেখতে পাচ্ছি, এটা তার ঘর বাড়ি। তিনি একজন অসুস্থ মানুষ, নড়াচড়া করতে পারেন না, একটা প্ল্যাকার্ড নিয়ে বসে আছে। আমরা দরিদ্র অসহায় দিনমজুর খেটে খাওয়া পরিবার, নেই কোনো মানুষ মাসিক আয়, দিতে চায় না ঘর ভাড়া, আজ আমরা বাসস্থান হারা 230 পরিবার। একটা লক্ষণীয় ব্যাপার জানেন, এখান থেকে যারা উচ্ছেদ হয়েছে এরা বলছিল যে এদেরকে কেউ বাসা ভাড়া দেয় না, কারণ বাসা ভাড়া নিতে গেলে তুই তো বস্তির পোলা, তুই টাকা দিবি কেমনে, ভাড়া দিতে পারবি না তো। আর বস্তির লোকজনদেরকে ভদ্রলোকরা ভাড়া দেয় না। মানে আমরা ভুলে যাই যে এরা মানুষ, আমরাও মানুষ। এরা এখন বস্তির লোক হয়ে গেছে। আর আমাদের সমাজের সেই কতিপয় তাপসরা যারা আপোষ করে না, তারা এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তবে একটা কথা কি জানেন, আল্লাহর বিচার আছে, কেউ কেউ বলছে যে সেরকম বিচার কিন্তু আমরা কিছুটা হলেও দেখতে পেয়েছি। 9 তারিখের ভিতরে আমাদের বলতেছে আমাদের মাল সামানা নিয়ে সবাই চলে যান। যদি আপনারা মাল সামানা না চাপান কিংবা আপনাদের উপর দিয়ে বোল্ডোজার উঠিয়ে দেওয়া হবে। তো আমাদের এরকম আলটিমেটেড দেওয়া হয়েছে। তো আমাদের সবাই মোটামুটি ওরকম ছিল না আর কি, সবাই নিম্ন শ্রেণী, আমরাও নিম্ন শ্রেণীর মানুষ, পড়াশোনা ছিল না, অশিক্ষিত মানুষ।
তো সবাই ভয়ে আতঙ্কে রাত্রে যেভাবে পারছে মালামাল নিয়ে সরে গেছে, কিন্তু মালামাল নিয়ে গেছে। অনেক মানুষ আছে মালামাল নিয়ে যেতে পারে নাই, মাননীয় মেয়র মহোদয় তার বুলডোজার দিয়ে আমাদেরকে এখান থেকে উড়িয়ে দিছে কিংবা ঘরবাড়ি ভেঙে ফেলছে। আমি ওই যে প্রায় একটা কথা বলি না যে আসলে কতটা মগের মুল্লুকে বসবাস করি। দর্শক মণ্ডলী, এই মগের মুল্লুকের যে কত ধরন, তার একটি ধরন আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। মানে আজকে তো তাও ভালো যে স্বাধীন দেশে কথা বলতে পারছি আমরা। এদের এই যে দুরবস্থা, এটি বলার জন্য বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও এরা যোগাযোগ করেছে, কিন্তু কোনো সাংবাদিক এদের নিউজ প্রচার করতে পারেনি। আপনারা জানেন যে অনেক রিপোর্ট আমরা দিতে পারিনি, কথা বলতে পারিনি, এমন একটা অসভ্য সময়ের মধ্যে আমরা ছিলাম। দর্শক মণ্ডলী, সেই সময়টি পরিবর্তন হয়েছে, বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমরা আশা করি সেই স্বাধীনতার সুফল এদেশের প্রত্যেকটি মানুষ যেমন পাবে, ঠিক তেমনি এই যে সিটি পল্লী এখানে যারা আছে তারাও পাবে। তারা প্রত্যেকে তাদের ন্যায্য হিস্সা যথাযথভাবে পাবে। আর সেটির জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে বলে আমি বিশ্বাস করি। আমি আশা করি বর্তমান সরকার এই সব মানুষগুলোর পাশে দাঁড়াবেন। তাদের এই জীবন কাহিনী যারা কোনোদিন দেখতে পায়নি, সেই জীবন কাহিনীগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা সেটি যথাযথ ব্যবস্থা নেবেন, এবং সেটি হলে সত্যিকার অর্থে আমাদের দ্বিতীয়বার স্বাধীনতা অর্জিত হবে। আলী আসগর ইমন, এটিএন বাংলা, সায়দাবাদ, ঢাকা।